আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আহমেদ বাউন একাডেমি অনলাইন স্কুল প্রোগ্রামে যুক্ত হয়েছ, তোমাদের সবাইকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। তোমাদের সামনের দিনগুলো সুন্দর হোক, আমরা এই প্রত্যাশা রাখছি। তা তোমরা জানো যে আমাদের যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তাদের সাথে হয়তো যথারীতি আমরা ক্লাস করছি না, এই জন্য গণপ্রজাতন্ত্রী সরকার আর শিক্ষা মন্ত্রণালয় তারা কিছু অ্যাসাইনমেন্ট চালু করেছে, অ্যাসাইনমেন্ট সিস্টেম। তো আমরা সেই অ্যাসাইনমেন্টগুলোকে সঠিকভাবে যেন তোমরা মানে আমাদের যারা শিক্ষার্থী যারা আছো তাদেরকে একটু সহযোগিতা করবার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সবার শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই অ্যাসাইনমেন্টের উপর বিশেষ ক্লাসগুলো চালু হয়েছে। তোমরা অনেকগুলো ক্লাস পাবে, আমরা বিশ্বাস করব প্রত্যেকটা ক্লাসেই তোমরা অত্যন্ত মনোযোগের সাথে করবে এবং তোমরা সেই মনোযোগের সাথে করার যদি তোমরা করো, আমার বিশ্বাস যে তোমাদের অ্যাসাইনমেন্টে যে ভীতি বা আশঙ্কা আছে সেটি কেটে যাবে। আর বিশেষ করে আমাদের এই একাডেমি আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের যারা পরীক্ষার্থীরা আছো, তোমরা গতকালকে আমাদের এখানে এসেছিলে। আমাদের অধ্যক্ষ মহোদয় উনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই অ্যাসাইনমেন্ট লেখার জন্য যে কভার পেজ আছে, সেই কভার পেজে কীভাবে তোমরা লিখবে তার বিস্তারিত অত্যন্ত চমৎকারভাবে উনি বর্ণনা দিয়েছেন। তো আমার বিশ্বাস এই বিষয়টার উপর তোমরা খেয়াল রাখবে, অ্যাসাইনমেন্ট লেখার আগে কভার পেজটা যেন স্যার যেভাবে বলেছেন সেভাবে হয়। আর আরেকটি কথা শুরুতেই বলে রাখতে চাই, যে কোনো বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট হোক না কেন, যেটি মন্ত্রণালয় থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকেও যে মেসেজ আমাদের অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি, হুবহু যেন কপি না হয়, তোমার নিজস্ব চিন্তার যেন প্রতিফলন ঘটে, এইভাবে তোমাকে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টকে তৈরি করতে হবে, উপস্থাপন করতে হবে স্যারদের সামনে। এবং এই অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন অ্যাসাইনমেন্টগুলো তোমরা করবার সময় অত্যন্ত যত্নবান হবে উপস্থাপনায়, এবং সেটি লিখবার ক্ষেত্রেও একটু বিশেষ খেয়াল রাখবে যেন সুন্দরভাবে আমরা লিখতে পারি। এনিওয়ে, তো আমার যে বিষয় পদার্থবিজ্ঞান, তো আমরা প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া ছিল, শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই আমি নিশ্চিত তোমরা এই বিষয়ের উপর অনেকগুলো ইউটিউবে ভিডিও পেয়েছো, একাধিক ভিডিও তোমরা দেখেছো এবং তোমরা মোটামুটিভাবে হয়তো প্রস্তুতিও নিয়েছো লিখে ফেলার। কিন্তু আমি বারবার বলছি, বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা হয়তো বা আছে যে আমাদের বেসিক কিছু বিষয় সবাই একরকম কথা বলবে, কিন্তু সেই একরকম কথাটাকে উপস্থাপনার জন্য হুবহু কারো মতো না হয়, এই জিনিসটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটি শুরুতেই কিন্তু আমি তোমাদের বলে রাখতে চাই। তো প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট আমার কাছে দেখো, অ্যাসাইনমেন্টের কপিটাও আমি পেয়েছি, আমার কাছে আছে। সেই অ্যাসাইনমেন্টটি প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এবং সেই অধ্যায় 1-এর ভৌতরাশি ও পরিমাপের যে অ্যাসাইনমেন্টটি তোমাদের কাছে আমরা সরবরাহ করেছি বা তোমরা বিভিন্নভাবে পেয়েছো, এই অ্যাসাইনমেন্টটির পুরোপুরি তোমরা পড়েছো আমার বিশ্বাস। আর যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো, তোমাদেরকে বলবো যদি সম্ভব হয় তোমরাও এই অ্যাসাইনমেন্টটি একটু সঙ্গে রাখতে পারো। এখানে আমাদের এই অ্যাসাইনমেন্টের একটা কথা বলা আছে, একটি প্রজেক্টর মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। এখন কোভিড-19 মহামারীর সব দোকানপাট বন্ধ, যাই হোক কোনোরকমভাবে তুমি তোমার একটা স্টেশনারি দোকানও খুলছে না, কিন্তু একটা দোকান খোলা পেলে তুমি, এবং যেটা লেখা আছে এখানে, কিন্তু সেই দোকানদারের প্রতি একটা দুর্নাম আছে। উনি হয়তো বা কাগজ সম্পর্কে বা এই আর্ট পেপার যে তোমার দরকার, আর্ট পেপার, সেই আর্ট পেপার সম্পর্কে সঠিক পরিমাপটা হয়তো বা উনি বলেন না, এই ধরনের একটা অভিযোগ হয়তো বা আছে এখানে। যাই হোক, তারপরেও যেহেতু উপায় নেই, আমরা সেই দোকান থেকেই আমাদের এই আর্ট পেপারটা কিনতে হচ্ছে। এবং তোমাকে আমি দেখাচ্ছি, যেন উদাহরণস্বরূপ এই ধরনের একটা আর্ট পেপার দেখো, এখানে একটা আর্ট পেপার আমি তোমাদের জন্য এনেছি। এবং উনি দাবি করেছেন এই আর্ট পেপারটি তোমার যে লেখা আছে, এই আর্ট পেপারের মান হচ্ছে কত, 160 গ্রাম পার বর্গমিটার। 160 গ্রাম পার বর্গমিটার, এটা হচ্ছে আর্ট পেপারের মাপ বা মাত্রা, তুমি যেভাবে বলো না, কারণ তোমরা অনেক সময় A4 সাইজের কাগজ কেনো, সেখানে কিন্তু এরকম
শুনতে পাও 80 মিলিগ্রাম 60 মিলিগ্রাম এরকম বিভিন্ন রকম A4 সাইজের কাগজ তোমরা হয়তো ইতিমধ্যে পেয়েছো যে মোটামুটিভাবে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো A4 সাইজের কাগজে তৈরি করব। দেখবা সেখানে কিন্তু লেখা আছে এত মিলিগ্রাম 80 মিলিগ্রাম 70 মিলিগ্রাম 65 মিলিগ্রাম এরকম লেখা আছে। ঠিক একইভাবে একটা আর্ট পেপার তার সাইজে অনেক বড় হয়। তো এখন দোকানদার আমাকে বলে দিয়েছে যে ভাই আপনার এই আর্ট পেপারটার পরিমাপ হচ্ছে 160 গ্রাম পার বর্গ মিটার, অর্থাৎ যদি এই কাগজটার ক্ষেত্রফল 1 বর্গ মিটার হয় তাহলে তার ভর হবে 160 গ্রাম। এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দোকানদার আমাদেরকে বলে দিয়েছে। আমি আবারও বলি, যদি এই কাগজটির ক্ষেত্রফল 1 বর্গ মিটার হয় তাহলে তার ভর হবে কত? 160 গ্রাম। দোকানদার আমাকে এমন তথ্য দিলেন যে প্রতি বর্গ মিটার কাগজের ওজন বা ভর হচ্ছে কত? 160 গ্রাম। এই ছিল দোকানদারের বক্তব্য। এখন আমি ওনার এই বক্তব্য যাচাই করতে চাই, এবং বাট যাচাই যে করবো আমারও কিছু সীমাবদ্ধতা আছে। আমার কাছে আমার হাতের কাছে যা জিনিসগুলো আছে সেগুলোর একটা ফিতা আছে। ধরো এই যে এরকম পরিমাপ করবার জন্য ধরো এরকম একটা ফিতা আমার কাছে আছে, ধরো এরকম একটা ফিতা আছে আমার কাছে। আর একটা এটার ধরো এটাকে মাপার জন্য, অর্থাৎ এটাকে এই কাগজটার দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য একটা কথা বলে দেওয়া আছে। তোমাকে আমি দেখাচ্ছি, এখানে দেখো এই কাগজটার দৈর্ঘ্য কত লেখা আছে? 75 সেন্টিমিটার। অর্থাৎ এই যে লম্বা এটা 75 সেন্টিমিটার লেখা আছে দৈর্ঘ্যটা, আর এই প্রস্থটা কত আছে? 65 সেন্টিমিটার। তো এরকম একটা আর্ট পেপার আমি পেলাম, দোকানদার আমাকে দিলেন, এবং উনি বলে দিলেন যে এই সাইজের যে আর্ট পেপার আছে সেই আর্ট পেপারগুলোর পরিমাপ হচ্ছে 160 গ্রাম পার বর্গ মিটার। আমাকে এই জিনিসটি দোকানদার বললেন, কিন্তু আমার প্রয়োজন মনে হলো আমি একটু যাচাই করতে চাই। এখন এটি যাচাই করবার জন্য আমার দেখো দু ধরনের জিনিসের প্রয়োজন। এক, এটি 75 সেন্টিমিটার আছে কিনা এটি মাপার জন্য আমার একটা ফিতার দরকার বা একটা স্কেলের দরকার, বা এদিকে 65 সেন্টিমিটার আছে কিনা এটি মাপার জন্য আমার একটা ফিতার দরকার বা একটা স্কেলের দরকার। পাশাপাশি এইরকম কাগজের যদি সেটা 1 বর্গ মিটার হয় তাহলে তার ভর 160 গ্রাম কিনা আমাকে সেটাও একটু কী করতে হবে? পরিমাপ করতে হবে। দোকানদারের উনি যা বললেন সেটি আমাকে একটু যাচাই করবার জন্য। এখন আসো, তার এই কাজটা করবার জন্য আমার কাছে কি কি তথ্য দেয়া আছে। এবং এই অ্যাসাইনমেন্টের একটা চমৎকার দিক হচ্ছে এই অ্যাসাইনমেন্টে তোমাকে বেশ কিছু দিক নির্দেশনা দেয়া আছে। যেমন এই অ্যাসাইনমেন্টে তোমাকে বলে দেওয়া আছে, দেখো যে তুমি স্থির করলে যে দোকানদারের কথাটা তুমি যাচাই করবে, এবং সেখানে বলা হলো যে বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে, অর্থাৎ ধরো এই ধরনের একটা ফিতা তোমার কাছে আছে, বাসায় মাপার যে ফিতা আছে সেই ফিতার একটা সীমাবদ্ধতা আছে। সেটা কি? সেই ফিতাটি দিয়ে 2 সেন্টিমিটারের নিচে কোনো বস্তু মাপা যায় না। ব্যাপারটা তোমাকে বলি, যেমন ধরো এই ধরো একটা ফিতা, এই ফিতাটির এরকম এখানে লেখা আছে 2 সেন্টিমিটার, আবার ধরো এইখানে লেখা আছে 4 সেন্টিমিটার, ধরো এইখানে লেখা আছে 6 সেন্টিমিটার, এইখানে লেখা আছে ধরো 8 সেন্টিমিটার, এইখানে লেখা আছে কত? 10 সেন্টিমিটার। তুমি খেয়াল করে দেখো, তাহলে এই ফিতাটি দিয়ে আমি 2 সেন্টিমিটার অথবা তার গুণিতক, মানে 4 সেন্টিমিটার হলে কোনো বস্তু দৈর্ঘ্য হলে মাপতে পারবো, যদি সেটার কোনো বস্তু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আমি সেটি মাপতে পারবো। কিন্তু আমি সর্বনিম্ন মাপতে পারবো কতটুকু বলো তো? 2 সেন্টিমিটার। যদি 2 সেন্টিমিটার কম কোনো বস্তু, অর্থাৎ ধরো এটা এরকম এতটুকু বস্তু কোণে রাখা আছে, আমি এটা কিন্তু মাপতে পারবো না। কারণ এখানে আমাকে প্রশ্নে স্পষ্টই বলে দেওয়া আছে যে এই ফিতার সাহায্যে 2 সেন্টিমিটারের কম কোনো বস্তু পরিমাপ করতে পারবে না। কারণ মাপ নাই। দেখো এখানে ধরো এই স্কেলটার দাগ এখানে দেওয়া আছে কত? 0। এটা কত? 0। 0-এর উপরেই কত? 2 আছে। 2-এর উপরে কত? 4, 6। তার দেখো প্রত্যেকটা ভাগ কিন্তু তোমার 2 সেন্টিমিটার করে, প্রত্যেকটা ভাগ কিন্তু তোমার 2 সেন্টিমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা ভাগই 2 সেন্টিমিটার, 2 করে। তার মানে আমরা কমপক্ষে 2 সেন্টিমিটার মাপবো, বা 2-এর গুণিতক যে মানগুলো পাওয়া যাবে সেই ধরনের দৈর্ঘ্য মাপতে পারবো। কিন্তু 2-এর কম হলে আমরা সেটা কিন্তু মাপতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা আমি নিশ্চিত যে তোমরা এই বিষয়টি পরিষ্কার হয়েছো যে আমার কাছে বা তোমার কাছে যে ফিতাটি আছে বা টেপটি আছে
তার একটা সীমাবদ্ধতা হচ্ছে যে তুমি সেখানে 2 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের কোনো বস্তু পরিমাপ করতে পারবে না। কিন্তু 2 সেন্টিমিটারের গুণিতক, 2-এর নামতা বলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, 2 দোকানে 4 সেন্টিমিটার মাপতে পারবে, 3 দোকানে 6 সেন্টিমিটার মাপতে পারবে, 4 দোকানে 8 সেন্টিমিটার মাপতে পারবে, 5 দোকানে 10 তুমি 10 সেন্টিমিটার মাপতে পারবে, 6 দোকানে 12 সেন্টিমিটার তুমি মাপতে পারবে। অর্থাৎ 2-এর গুণিতক যত রকম দৈর্ঘ্য আছে তুমি তোমার বাসায় যে ফিতাটি আছে তুমি তা দিয়ে মাপতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা এই জায়গাটি পরিষ্কার হয়েছো যে তোমার কাছে যে ফিতাটি আছে সেই ফিতার সাহায্যে আমরা কমপক্ষে 2 সেন্টিমিটার বা তার চেয়ে 2-এর গুণিতক যে দৈর্ঘ্যগুলো আছে আমরা সেগুলো মাপতে পারবো, কিন্তু এর কম মাপতে পারবো না। এটি হচ্ছে প্রথম বিষয়। এরপর আসো, আরেকটি কথা বলে দেওয়া আছে এখানে যে আবার এখন তো আমরা বুঝতে পারলাম যে এই কাগজ, এই ধরনের আর্ট পেপার আমাদের মাপার জন্য আমাদের একটা জিনিস তুমি এতে পেয়ে গেলে যে যদি সেটা 2-এর গুণিতক হয় তাহলে আমরা সেটা মাপতে পারবো। তো একটু প্রসঙ্গ তোমাকে বলে রাখি, দেখো আমার এই আর্ট পেপারের দৈর্ঘ্য হচ্ছে কত? 75 সেন্টিমিটার দৈর্ঘ্য। তো 75 সেন্টিমিটারকে 2-এর গুণন না, 2-এর গুণিতক না, কারণ তুমি কিন্তু 75 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করতে পারবে না, তার মানে এটি 2-এর গুণিতক না। অনুরূপভাবে দেখো প্রস্থ লেখা আছে কত? 65 সেন্টিমিটার, তার মানে কি 65 সেন্টিমিটার কিন্তু 2-এর গুণিতক না। তুমি দেখো তোমার ক্যালকুলেটার আছে, তুমি যদি 65কে 2 দিয়ে ভাগ করো, তুমি দেখো সেখানে আমাদের মান আসবে 32.5, তার মানে এটি গুণিতক না, পূর্ণ সংখ্যা আসেনি। তাহলে আমরা এটি বুঝতে পারলাম যে আমার যে ফিতাটি আছে সেই ফিতাটি দিয়ে আপাতত বুঝতে পারলাম যে আমার এই কাগজের দৈর্ঘ্য বা প্রস্থ মাপা সম্ভব না। 1 2 নম্বর আসো, এখানে তারপরের বক্তব্য দেওয়া আছে, দেখো যে আমার কাছে এই যে এই কাগজের ভর মাপবো, ভর মাপার জন্য আমার কাছে যে বাটখারা বা পাল্লা আছে বা পাথর দেয়া আছে তার একটা সীমাবদ্ধতা হচ্ছে এই পাথর দিয়ে বা এই পাল্লা দিয়ে 20 গ্রাম, যদি আমার ভুল না হয় 20 গ্রামের নিচে কোনো ভর মাপা যায় না। তোমরা অনেক সময় দেখবে সাধারণত যদি পাথর বা বাটখারা দেখবা আমাদের ব্যবহারিক জীবনে সবচাইতে কম ওজনের বাটখারা হচ্ছে 25 গ্রাম। 25 গ্রামের কম কোনো বস্তু কিন্তু আমরা প্রচলিত যে বাটখারা আছে আমরা সেটা দিয়ে বা পাথর আছে সেটা দিয়ে কিন্তু আমরা মাপতে পারি না। তোমরা বাজারে গেলে 150 গ্রাম, 200 গ্রাম, এরকম 250 গ্রাম, 500 গ্রাম পাবে। হ্যাঁ, এগুলো সবই 25-এর গুণিতক। মানে তুমি যদি দেখবা যে যখন বাজার থেকে আমরা চাল, ডাল, তেল, বিশেষ করে চাল বা ডাল বা এই ধরনের পরিমাপযোগ্য আলু, এই ধরনের বস্তু কিনি, তখন কিন্তু বিভিন্ন রকম পাথর দেয়া থাকে। তো সেই পাথরগুলোর সবচেয়ে ছোট মানের যে পাথর আছে সেটা 25 গ্রাম। এই 25 গ্রামের নিচে কোনো বস্তু দিয়ে, 25 গ্রাম ভরের নিচের কোনো বস্তু দিয়ে বস্তু কিন্তু আমরা পরিমাপ করতে পারি না আমাদের ব্যবহারিক জীবনে। ঠিক এখানেও তোমার কাছে যে পাল্লাটি আছে সেই পাল্লা দিয়েও আমাদের বা সেই নিকটি দিয়েও আমাদের 20 গ্রাম ভরের চাইতে কম কোনো বস্তু আমরা পরিমাপ করতে পারবো না। দেখো, এটা হচ্ছে আমার লিমিটেশন। তোমাকে তাহলে দেখো দুটো বিষয় কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। একটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, আমি যদি বাংলায় লিখি এখানে দেখো 2 সেন্টিমিটার এর কম দৈর্ঘ্য মাপা সম্ভব নয়, এর কম দৈর্ঘ্য মাপা সম্ভব নয় বা মাপা যাবে না, এই একটা কন্ডিশন আছে। আরেকটা কন্ডিশন হচ্ছে 20 গ্রাম এর কম ভর পরিমাপ করা যাবে না বা পরিমাপ করা যাবে না, পরিমাপ করা যাবে না। এইটা আমার সীমাবদ্ধতা, এইটা মাথায় রেখেই আমাকে এই প্রশ্নটার সলিউশন করতে হবে বা এই অ্যাসাইনমেন্টটা আমাকে সম্পন্ন করতে হবে। তো এখন তাহলে আমরা কি বলতে পারবো? যেমন 2 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না, বাট 2-এর গুণিতক পারবো। একইভাবে দেখো 20 গ্রাম ভরের 20 গ্রামের কম ভর পরিমাপ করতে পারবো না, কিন্তু 20-এর গুণিতক পারবো। যেমন 40 গ্রাম পরিমাপ করতে পারবো, 60 গ্রাম পরিমাপ করতে পারবো, 80 গ্রাম পরিমাপ করতে পারবো। অর্থাৎ 20-এর গুণিতক
যতগুলো সংখ্যা আছে এরকম ভরকে আমরা পরিমাপ করতে পারবো। এই হচ্ছে আমার উদ্দীপকে। তবে তোমার এখানে তারা একটু কৌশল করেছে, দেখো তারা তোমাকে এইভাবে বলে নাই এই অ্যাসাইনমেন্টে, তারা বলে দিয়েছেন এখানে যে তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না, মানে মাপা যায় না। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে। তাহলে 5 আর কত হবে? 40 গ্রাম। তা 40 গ্রাম দেখো, এটা কিন্তু 20-এর গণিতক, 20 দোকানে 40, 20-এর নামাতা বলে 20-এর কি 20 দোকানে 40। তুমি 40 গ্রামকে তুমি মাপতে পারবে, 40 গ্রাম তুমি এখানে মাপতে পারবে। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি এই যে মেজারমেন্টটা করবে সেখানে তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহার করার কোনো সুযোগ নেই। তোমরা জানো আমাদের অনেকগুলো জিনিস থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের স্লাইড ক্যালিপার্স থাকে, বা এমনি 1 সেন্টিমিটার করেও আমাদের বিভিন্ন রকম মিলিমিটার স্কেলও পাওয়া যায়, কিন্তু আমরা এমন কোনো কিছু ব্যবহার করতে পারবো না। এটি আমাদের কাছে স্পষ্টত বলে দেওয়া আছে এখানে। এবার আসো দেখো পরের যে বক্তব্যটি বলা আছে যে কাগজের যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। আমি তোমাকে একটু বলে দিচ্ছি যে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে দিক নির্দেশনামূলক ক্লাস নেওয়ার জন্য, তো সরাসরি অ্যান্সারটা আমি হয়তো বলবো না, তবে এমনি একটা জিনিস খেয়াল করতে পারো যে মাত্রা এখানে দেখো তোমার কাছে লেখা আছে কি, তোমার কাছে এখানে লেখা আছে, তোমার অ্যাসাইনমেন্টে লেখা আছে, তুমি যদি দেখো। আর আমি তোমাকে তারপর একটু বলে দিচ্ছি, এটা একটা নমুনা প্রেজেন্টেশন, তুমি বলতে পারো এটা একটা নমুনা উত্তরের মতো তুমি ধরে নিতে পারো। এইটাই তোমরা ফলো করবে তা না, তোমরা তোমাদের মতো করেও কিন্তু এই আনসারটি করতে পারো। তা প্রথম লেখা আছে এখানে দেখো যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। তাহলে এখন দেখো আমাদের এখানে অ্যাসাইনমেন্টে তোমরা দেখতে পারবে শুরুতেই লেখা আছে যে এখানে দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তার মানে এখানে কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দেয়া আছে তোমার এই যে কাগজ তার যে পরিমাপ, সেই পরিমাপের একক হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার। তুমি এখানে দেখো আমাদের যে কাগজ পরিমাপের যে একক, সেই একক কিন্তু লেখা আছে কত, উপরে গ্রাম আর নিচে হচ্ছে তোমার কি মিটার স্কোয়ার। তো আমরা জানি গ্রাম কিসের একক? ভরের একক, এটা আমরা সবাই জানি। তো ভরের মাত্রা কি তোমরা নিশ্চয়ই জানো, ভরের মাত্রাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। আবার মিটার কিসের একক বলো? দৈর্ঘ্যের একক। মিটার দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের মাত্রা কি সেটা তোমাদের জানা আছে, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কত? এল বা লেন্থ। তাহলে এখানে দেখো যেহেতু মিটার স্কোয়ার, তাহলে এখানে এল কয়টা হবে? 2টা মিটার আছে, যে তোমাকে এইভাবে দেখাই ভেঙে তুমি দেখো জিনিসটা গ্রাম পার মিটার স্কোয়ার, অথবা তুমি এইভাবে লিখতে পারো জিনিসটাকে যে মিটার স্কোয়ার। তার মানে যদি ভাঙো এইভাবে গ্রাম মিটার গুণন কত মিটার, তাহলে তুমি এখানে লিখতে পারো এই গ্রাম তার মাত্রা হচ্ছে কত এম, এইটা এল এবং এইটাও এল, তাহলে এম এল স্কোয়ার। মানে তুমি তোমার মতো করে লিখবে, আমি জাস্ট একটু তোমাকে ধরিয়ে দিলাম, তুমি এইভাবে কিন্তু লিখতে পারো। আমাদের যে একক সেই এককের মাত্রা হচ্ছে এরকম। তোমরা এইভাবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আমি তোমার গাইডলাইন দিচ্ছি, তুমি তোমার মতো করে গুছিয়ে যেভাবে লেখা দরকার তুমি সেভাবে কিন্তু লিখবে। যে আবার তোমাকে একটা গাইডলাইন দিলাম তুমি কীভাবে সেই কাজটা করতে পারো। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা, যে আমাদের এখানকার যে বলা ছিল যে এককে তার মাত্রা কত হবে। তা মাত্রা কত? এম এল ইনভার্স 2, এটা কিন্তু বের করতে হবে। কিন্তু তোমরা কিন্তু এইভাবে করবে না, তোমরা কিন্তু তোমাদের মতো করে করবে। আমি কিন্তু জাস্ট তোমাকে বুঝিয়ে দিলাম কীভাবে করা দরকার, তোমার সাজিয়ে তোমাদের মতো করে উপস্থাপন করবে। 1, 2 আমরা এখানে আরেকটা বিষয় বলতে পারি, সেটা দেখো, সেটা এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো। আমাদের যেটা খ নম্বরে বলে দেওয়া আছে, এখানে খ নম্বরে যেটা বলে দেওয়া আছে, যেটা খ নম্বরে বলে দেওয়া আছে সেটা হলো এখানে দেখো আমাদের আরেকটি কথা বলে দেওয়া আছে, দেখো যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। তো তুমি দেখো আমাদের এখানে কিন্তু লেখা ছিল
আমাদের যে একক আছে, আমাদের এই অ্যাসাইনমেন্টের যে একক আছে, সেই অ্যাসাইনমেন্টের এককটি হচ্ছে কত? গ্রাম পার মিটার স্কোয়ার। এখন বলছে কিলোগ্রাম একক। তো কিলোগ্রাম যদি আমরা এসআই এককে, তোমরা জানো যে আমাদের এসআই এককে ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম। তা আমরা যদি গ্রামকে কিলোগ্রামে নিয়ে আসি, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে দেয়া আছে কত গ্রাম? 160 গ্রাম। তুমি 160কে যদি 1000 দিয়ে ভাগ করে দাও, তো ভাগ করে দিলেই কিন্তু তোমার এই যে এককটা, যেমন এখানে লেখা ছিল কত, 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তুমি যদি এটাকে এবার তুমি কিলোগ্রামে কনভার্ট করতে চাও, তাহলে সেটাকে তুমি জাস্ট কত দিয়ে ভাগ করে দিবে? এখানে 1000 দিয়ে ভাগ করে দিবে 160কে। তুমি 160কে 1000 দিয়ে ভাগ করে দিবে, তুমি এখানে লিখবে কেজি পার মিটার স্কোয়ার। ব্যাস, তোমার যা আসবে 0.16 কেজি পার মিটার স্কোয়ার। তুমি তোমার মতো করে লিখবে, এইভাবে তুমি এটা আনসারটা তুমি করে দিতে পারবে যে কীভাবে করতে হয়। কারণ আমরা জানি গ্রামকে কেজিতে আনতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 160 যেটা আছে সেটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেভাবে আমাদের মানটা এখানে বেরিয়ে আসবে। তো এটা ছিল মোটামুটি ক্ষয়ের ধারণা তোমাদের দিলাম, তোমরা কীভাবে সেই আনসারটা এখান থেকে করতে পারবে। এখন আসো আমাদের পরের যে বক্তব্য, সেই বক্তব্যে একটা কথা বলে দেওয়া আছে। সেই বক্তব্যে একটা কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এখানে সেই বক্তব্যে একটা কথা বলে দেওয়া আছে, তুমি একটু জিনিস খেয়াল করো যে গ নম্বরে বলে দেওয়া আছে যে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসেবের সপক্ষে যুক্তি দাও। এইটা নিয়েও দেখবা যে চ্যানেলগুলোতে অনেক ধরনের মানে কি বলে এটা, ভাসমান অনেকগুলো চ্যানেলে অনেক ধরনের তথ্য ভাসছে। দেখবা কেউ বলছে 20টা পেপার লাগবে, কেউ বলছে 4টা লাগবে, কেউ বলছে 10টা লাগবে, অনেক রকম তথ্য আছে। কোয়েশ্চেন উইল বি কারেক্ট। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাই, তুমি এইখানে একটা শব্দে খুব বেশি জোর দেবে। জোরটা কি দেখো, লেখা আছে এখানে, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। তুমি এই পয়েন্টটা নোট করে রাখো, কমপক্ষে। আমি আবারও বলি, কমপক্ষে কতগুলো কাগজ লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি কমপক্ষে শব্দের ব্যবহার না করা হতো, আমরা কিন্তু ইচ্ছে মতো নিয়ে কাজটা করতে পারতাম। এখন লেখা আছে যেহেতু কমপক্ষে, মানে এর কম নিলে তুমি তোমার কাছে যে যন্ত্র আছে, যে এই ধরনের একটা মিটার ছিল যেখানে তুমি একটা ফিতা ছিল 2 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে না, কিন্তু 2-এর গুণিতক পারবে। আবার তোমার ভর পরিমাপ করতে হবে, সেখানেও একটা বাইন্ডিংস দেওয়া ছিল। সেই বাইন্ডিংসটা কেমন ছিল দেখো, যে আমরা 20 গ্রামের কম ভর মাপতে পারবো না, কিন্তু 20 গ্রামের গণিতক মাপতে পারবো। অর্থাৎ 20 গ্রাম পারবো, 40 গ্রাম পারবো, 60 গ্রাম পারবো, 80 গ্রাম পারবো, 120 গ্রাম পারবো, আমরা এরকম পারবো। তো এখন তোমাকে আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে আমার এই যে আর্ট পেপারটা আছে, এই আর্ট পেপারে কত লেখা আছে দেখো। একটা পেপারের দৈর্ঘ্য হচ্ছে 75 সেন্টিমিটার, কিন্তু 75কে 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে 75 2-এর গুণিতক না, তাহলে আমি একটা কাগজে হবে না, এটা বুঝতে পারলাম। দেখি আবার যদি আমি এখানে আরেকটা কাগজ অ্যাড করি, এখানে দেখো আমি আরেকটা কাগজ অ্যাড করলাম। আমি তোমাকে একটু দেখাই এখানে, যেমন ধরো এখানে কত 75, আমি 1 নম্বর পেপার নিলাম 75 সেন্টিমিটার। আবার ধরো আরেকটা পেপার নিলাম, এভাবে কত নিলাম 75 সেন্টিমিটার। আর এটা তো আমরা জানি কত 65 সেন্টিমিটার, এটা আমাদের জানা আছে। তো এখন দেখো, যদি আমাদের এখানে এই 75 আর এখানে কত 75, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে মোট দৈর্ঘ্য কত হয় বলো তো 150 সেন্টিমিটার। ঠিক আছে, 150 সেন্টিমিটার। হ্যাঁ, এটা 2-এর গুণিতক, 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা 2টো পেপার হলে এভাবে দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবো। আবার আসো, যদি আমি এই পেপারটাকে এইভাবে অ্যারেঞ্জ না করে আমরা যদি এইভাবে অ্যারেঞ্জ করি,
ধরো এইটা 65, এইটা 65, তাহলে যোগ করলে কত হবে? এটা 130। এটাকে তুমি ইচ্ছা করলে 2 দিয়ে ভাগ করতে পারো। এটাও কী হয় বলো? এইভাবে তুমি চাইলে পরে যদি এই দুইটা মিলে 130 হয়, তাহলে তুমি কি বুঝবে দোকানদারের কথা ঠিক আছে, 65 সেন্টিমিটার ব্যাস কাগজের প্রস্থ, এটা ঠিক আছে। আবার এইভাবে যদি তোমার 150 হয়, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, তারপরে তুমি ওই ফিতা দিয়ে মাপতে পারবে, এইটাও ঠিক আছে। তেসার অঙ্ক তো হয়ে গেল, আমি তো 2টা পেপার দিয়ে কাজটা করতে পারি, কমপক্ষে 2টা লাগবে। আচ্ছা, কিন্তু দেখো একটা কথা কিন্তু আছে, তোমার যতগুলো শর্ত দেয়া আছে সবগুলো শর্ত কিন্তু তোমার কি করতে হবে এখানে, মানে এটাকে আমরা কি বলবো, যে সবগুলো শর্তকে সিদ্ধ করতে হবে বা সবগুলো শর্ত মানতে হবে। এখন আমার প্রশ্ন হলো, এই একটা কাগজের ভর কত তুমি আগে দেখে নাও, একটা পেপারের ভর কত। তুমি এটা দেখার পর আমি তোমাকে এই জায়গাটায় আসবো। দেখো, আমাদের তোমার কাছে যে তথ্য দেওয়া আছে, তোমরা কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রেখো যে স্যার আমরা 2টা পেপার দিয়ে করতে পারি, কারণ 2টা পেপার এইভাবে যোগ করলে 75 কত হয়? 150 হয়। 75 দোকানে 50, 150, তাহলে আমি এইভাবেও আমরা 2টা পেপার দিয়ে তার এই কাগজের দৈর্ঘ্য ঠিক আছে কিনা মাপতে পারবো। আবার একটা পেপার এখানে, একটা পেপার নিচে রেখেও আমি এইভাবে 65 কত 130 2 দিয়ে ভাগ করে সেটা মাপতে পারবো। কিন্তু কেন মাপতে পারবে না বা মাপা যাবে কিন্তু তার ব্যাখ্যাটা তোমাকে দিচ্ছি। দেখো, এটা মনে রাখো আগে। দেখো এখানে আমার একটা কাগজের সাইজ কত? 75 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে কত? 65 সেন্টিমিটার। আচ্ছা, তো দেখো আমি যদি লিখি এখানে যে কাগজের আমরা এসে এককে নিয়ে নিই, কাগজের দৈর্ঘ্য কত? 75 সেন্টিমিটার। তার মানে হচ্ছে যে তুমি এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, 75, তার মানে 0.75 মিটার। তুমি যদি আবার এখানে কাগজের প্রস্থ যেটা আছে, এই যে এই প্রস্থ, তুমি যদি এই প্রস্থকে ভাগ করে দাও, তাহলে কথা বলো 65 সেন্টিমিটার। এটা যদি মিটারে কনভার্ট করে নাও, 165 0.65 মিটার। তাহলে একটা কাগজের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো তো, ক্ষেত্রফল কত হবে? 0. আমরা জানি ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা জানি। তো 0.75 মিটার ইন্টু কত? 0.65 মিটার। এটার গুণ করলে কত আসবে আমরা একটু দেখে নিই, ক্যালকুলেটর আমাদের কাছে আছে। 0.75 গুণন 0.65, 0.4875, 0.4875 মিটার স্কোয়ার, যেহেতু মিটার মিটার তুমি গুণ করেছো। তাই দেখো আমরা পেলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কাছে যে পেপারটা আছে, এই পেপারটার ক্ষেত্রফল হচ্ছে কত? 0.4875 মিটার স্কোয়ার। এই ক্ষেত্রফল কেন বের করলাম? কারণ আমরা একটা কাগজের এই পেপারটার ভর আগে জানতে চাই। এই ভরটা আমরা মাপতে পারবো কিনা, আমার কাছে যে নিক্তি দিয়ে আছে সেই নিক্তি দিয়ে। এই জন্য আমরা এই কাগজের ভরটা মাপতে চাই। কারণ আমরা তো প্রথম দেখলাম আমাদের কাছে যে ফিতা আছে, সেই ফিতা দিয়ে আমাদের এই ব্যবহার করা কাগজটার, একটা কাগজের দৈর্ঘ্য মাপতে পারবো না, প্রস্থ মাপতে পারবো না। কিন্তু 2টা হলে আবার পারবো, দৈর্ঘ্য মাপতে পারবো বা দৈর্ঘ্য সঠিক কিনা জানতে পারবো, প্রস্থ সঠিক কিনা জানতে পারবো। ঠিক এইভাবে আমাকে এখন ভর দিয়েও দেখতে হবে, যে ভরটা আমি পেলাম সেই ভরটাকে আমি মাপতে পারবো কিনা। দেখো এখন আসো, আমাদের ক্ষেত্রফল কত পেলাম? এত। তা আমাদের এই উদ্দীপকে একটা কথা বলে দেয়া আছে যে আমাদের কাগজের মান হচ্ছে কত, কাগজের একক হচ্ছে কত। দেখো কাগজের একক, কাগজের একক হচ্ছে তোমার এখানে বলে দেয়া আছে 160 গ্রাম, বা যদি তুমি ইংরেজিতে লেখো 160 গ্রাম, বাংলা লেখো তো বাংলায় লিখি আমি, এখানে পুরোটা ইংরেজিতে লিখে অসুবিধা নেই, তোমরা যেভাবে লেখো অসুবিধা নেই। 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এর মানে হচ্ছে, তোমাকে আমি আগেও বলেছি যে 1 বর্গ মিটার ক্ষেত্রফলের একটি আর্ট পেপারের ভর কত হবে? 160 গ্রাম।
আমরা একটু জানি এই, তাহলে দেখি আমাদের এই একটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে এই ক্ষেত্রফলের যে কাগজটা, অর্থাৎ আমার যে এই আর্ট পেপারটা যারা তোমাকে দেখিয়েছিলাম, এই আর্ট পেপারটার একটার ওজন ভর কত আমরা দেখি। তা চলো আমরা একটু হিসাব করি, এখানে দেখে নিই, আমরা একটু দেখে নিই জিনিসটা। দেখো তাহলে আমরা এখানে পাবো কত, এক বর্গমিটার কাগজের ভর কত, 160 গ্রাম, 160 গ্রাম। সুতরাং আমার কাছে কত বর্গমিটার আছে বলো তো, 0.4875 স্কোয়ার মিটার বা এত বর্গমিটার কাগজের ভর হবে কত, তুমি যদি করো 160 গুণন 0.4875 গ্রাম, যদি তুমি এটা ক্যালকুলেটরে লিখে সার্চ করো তাহলে এটার মান আসবে সম্ভবত 78। তারপর আমি একটা অ্যান্সার করে নিচ্ছি, তোমাকে দেখাচ্ছি, গুণন 160, হ্যাঁ 78। তাহলে দেখো আমার এখানে মানটা আসবে কত, 78 গ্রাম। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে কাগজটা পেলাম তোমাকে যে আমি একটু আগে দেখিয়েছিলাম, সেই কাগজটার ভর কিন্তু কত, 78 গ্রাম। 78 গ্রাম। তুমি খেয়াল করো, আমরা কিন্তু বলেছিলাম যে 20-এর গুণিতক ভর মাপা যাবে। তো 20-এর গুণিতক ভর 40 গ্রাম মাপা যাবে, 60 গ্রাম মাপা যাবে, 80 গ্রাম মাপা যাবে, 120 গ্রাম মাপা যাবে, 140 গ্রাম মাপা যাবে। এইভাবে 20-এর যত গুণিতক পাওয়া যাবে মাপা যাবে। কিন্তু 78 তো 20-এর গুণিতক নয়, কারণ তুমি যদি 78-কে 20 দিয়ে ভাগ করো, দেখো পূর্ণ সংখ্যা কিন্তু হবে না। তার মানে তুমি এই 78 গ্রামকে মাপতে পারবে না। এটা মোটামুটি অ্যানসার হয়ে গেল। তাই সেক্ষেত্রে বন্ধুরা দেখো, আমরা যদি এই বিষয়টাকে তোমাকে আবারও একটু দেখিয়ে দিই, তোমার এখানে দেখো, তাহলে আমরা এইখান থেকে তথ্য যে পেলাম এই কাগজের তথ্য আমরা পেলাম, দেখো সেই তথ্যের মধ্যে আমরা এটি বলতে পারি 75, 65, আর এটার ভর হচ্ছে কত গ্রাম, 78 গ্রাম। এবং এর এরিয়া কত, এরিয়া হচ্ছে তোমার 0.4875 মিটার স্কোয়ার। আর তুমি যদি মিটারে কনভার্ট করে নাও তাহলে 0.75 মিটার, 0.65 মিটার, এইটা যদি মিটারে কনভার্ট করে নাও। তাহলে এখন দেখো, ওই যে কথা তোমাকে বলছিলাম যে স্যার কমপক্ষে কয়টা পেপার লাগবে। এখন তুমি যেটা বললে স্যার আমি 2টা পেপার দিয়ে করতে পারবো, এইভাবে একবার সাজাবো 75, 75, তাহলে এদিকে কত হবে 150। আরেকবার এইটার এখানে না নিয়ে আমরা কি করব, এটাকে এখানে নেব, তাহলে এটা 65, 65, তাহলে কত হবে 130। আমি এইভাবে কনফার্ম করতে পারবো যে এটার ঠিক আছে কিনা, 65 বা 75 ঠিক আছে কিনা। কিন্তু এখন প্রশ্ন হলো, তুমি তো ভর মাপতে পারতেছো না, কারণ 2টা পেপারে 2টা কাগজের ভর কত হবে দেখো, 2টা কাগজের ভর হবে, 2টা কাগজের ভর হবে কত, 78 × 2, সেটা কত হবে 156 গ্রাম। আর দোকানে 16, 6 হাতে হলো 1, 14, 15, ঠিক আছে 56 গ্রাম। দেখো 156 গ্রাম কিন্তু 20-এর গুণিতক নয়। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 156 গ্রাম কিন্তু 20-এর গুণিতক নয়। তার মানে আমি 2টা পেপার দিয়ে সলভ করতে পারবো না। আমি 2টো পেপার দিলে হয়তোবা আমরা কি করতে পারবো, এটার দৈর্ঘ্য ঠিক আছে কিনা বুঝতে পারবো, প্রস্থ ঠিক আছে কিনা বুঝতে পারবো, কিন্তু আমরা কিন্তু ভর মাপতে পারবো না। তাইলে আমাদের যদি সঠিকভাবে এই যে একটা আর্ট পেপারের ভর 78 গ্রাম, এটি আমাকে এনশিওর করতে হলে 78 গ্রামের এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যেন এটাকে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি করতে হবে, এখানে এত সংখ্যক পেপার নেওয়া লাগবে, মানে কিছু আমরা জানি না কতগুলো পেপার আমাদের লাগবে, বাট এমন পেপারগুলো আমাদের লাগবে যেন এটা 20-এর গুণিতক হয়, যে ভরটা 20-এর গুণিতক হয়। তো এখন তোমাকে আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখো, যদি তুমি এখানে দেখো,
দেখো একটা পেপারের ভর কত, একটি পেপারের ভর কত দেখো 78 গ্রাম। এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না। দুইটা পেপারের ভর কত, 2 × 78 156 গ্রাম। দেখো এটাও কিন্তু ওই 20 দিয়ে ভাগ করা যায় না, 20 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। তাহলে কিন্তু তুমি যদি এইভাবে হিসাব করে দেখো, যদি 10টা পেপার নাও, 10টা পেপার হলে কি হয় দেখো, 10টা পেপারের ভর কত হয়, 10 × 78 গ্রাম, তার মানে কত তোমার 780 গ্রাম। দেখো যদি এই 780 গ্রাম মানে তুমি 10টা পেপার নাও, তাহলে ভর কত হয় 780 গ্রাম। যদি এই 780 গ্রামকে তুমি যদি 78 দিয়ে 20 দিয়ে ভাগ করো, দেখো 20 দিয়ে ভাগ করলে ফলাফল হবে 39। তুমি যেটাকে 20 দিয়ে ভাগ করো, দেখো এটা ভাগ যাবে, তার মানে 780 হচ্ছে তোমার 20-এর গুণিতক। তো তোমাকে আমি আগেই বলেছিলাম যে 20-এর গুণিতক ভর পরিমাপ করতে পারবো। তো 720 × 39 হয় 780। তার মানে তুমি এটাকে কি করতে পারবে, তুমি সহজেই যদি 20টা পেপার একসাথে করো, 10টা পেপার যদি তুমি একসাথে করো, 10টা পেপারের ভর হবে 780। এখন যদি হয়ে যায় তাহলে তুমি শিওর হয়ে গেলে যে ঠিক আছে, প্রত্যেকটা পেপারের ভর হচ্ছে কত 78 গ্রাম। তুমি যদি 10টা পেপার যোগ করো, মোট ভর কত হবে 780। আর তুমি 780কে তোমার বাটখারা দিয়ে মাপতে পারবে। তুমি 780কে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটার 20 গুণ 39 গুণ হবে। তার মানে তুমি পরিষ্কারভাবে এটা মাপতে পারলে, তাহলে এটা 20-এর গুণিতক হলো। তার মানে শুধু যে দুইটা পেপার দিয়ে আমি পরিমাপ করবো তা কিন্তু করা যাবে না, কারণ সব দিক থেকে আমাকে বুঝতে হবে যে যে কটা পেপার নিলাম তার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে পারলেও আমি ভরটাকে পরিমাপ করতে পারবো কিনা। তুমি দেখবা এখানে আমার একমাত্র 10টি পেপার ব্যবহার করলেই আমি তার ভর মাপতে পারবো, আবার দেখো তার প্রস্থ মাপতে পারবো। কীরকম দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাকে দেখাই, তোমাকে আমি ওই জিনিসটা দেখাই। দেখো 10টা হলে কি হবে, তুমি প্রথম পেপারগুলোকে এইভাবে সাজালে, ধরো দৈর্ঘ্য বরাবর সাজালে এইভাবে 1 2 এইভাবে তুমি সাজালে 10 পর্যন্ত, 75 75 75 75 এভাবে তুমি ধরো 10 পর্যন্ত করলে। তো দেখো এখানে যে 10টা হয়, যদি তুমি 10টা পেপারকে এভাবে যুক্ত করো, তাহলে আমাদের কত হবে, মোট কত হবে 75 × কত 10 সেন্টিমিটার, তার মানে কত হবে তোমার 750 সেন্টিমিটার। তো খেয়াল করে দেখো আমাদের দৈর্ঘ্য বরাবর আমাদের যে দৈর্ঘ্য হচ্ছে কত 750 সেন্টিমিটার, এবং 750 সেন্টিমিটারকে তুমি কিন্তু তোমার কাছে যে 2 সেন্টিমিটার মাপা যাবে এমন ফিতা আছে, তুমি তা দিয়ে কিন্তু পরিমাপ করতে পারবে। কেন দেখো, তুমি যদি 750কে 2 দিয়ে ভাগ দাও, এটা ফলাফল হবে কত 300, এখানে তোমার 75 যদি আমরা ভাগ করে, এখানে একটু তোমাকে দেখে নেই, 750 ভাগ 2, হ্যাঁ 375। তার মানে আমরা কিন্তু অনায়াসে 375 আমরা কিন্তু গুণিতক বলতে পারি যে 750 হচ্ছে তোমার 2-এর গুণিতক। আমরা কিন্তু এইভাবে এটা অ্যানসার করতে পারলাম যে আমরা যদি 10টা পেপারকে দৈর্ঘ্য বরাবর সাজাই, তাহলে আমাদের দৈর্ঘ্যর মোট মান হবে 750, আর আমি 750কে 2 দিয়ে ভাগ করি, তার একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা এটা করতে পারবো। আবার তুমি যদি দেখো, আমরা এইভাবে করব না, আমরা এটাকে প্রস্থ বরাবর সাজাবো। তুমি সাজাও, এভাবে তুমি সাজাও, এভাবে তুমি সাজাও। তো দেখো এখানে 65, এখানে 65, এভাবে তুমি 10টা করো, দেখো তাহলে মোট বড় কত হবে 65 × 10 কত 650 সেন্টিমিটার। তুমি এটাকেও তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে। এটা তার 650 কিন্তু 2-এর গুণিতক। তার মানে কি, তুমি এই 2 দিয়ে তার 10টা পেপার যদি হয়, তাহলে তুমি 10টা পেপারের সাহায্যে তুমি প্রত্যেকটা পেপারের দৈর্ঘ্য ঠিক আছে কিনা সেটাও পরিমাপ করতে পারবে, প্রস্থ ঠিক আছে কিনা সেটা পরিমাপ করতে পারবে, এবং প্রত্যেকটা পেপারের ভর 78 গ্রাম কিনা তুমি কিন্তু সেটাও পরিমাপ করতে পারবে। অতএব শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো জায়গায় দেখবে এখানে 20টা দেয়া আছে, যে 20টা দেয়া আছে আর আমরা করতে পারি, কিন্তু 20টা যদি করতে তাহলে ন্যূনতম হলো না, কমপক্ষে বলছে, কমপক্ষে বললে 10 হবে, আর এর বাইরে তুমি আরও অনেকগুলো পেপার দিয়ে করতে পারবে। তো এই ছিল মোটামুটি তোমার গয়ের জন্য দিক নির্দেশনা আমার পক্ষ থেকে। তারপর এখানে আরেকটি কথা বলে দিয়েছে, দেখো যে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 0.5,
গ্রাম মিটার স্কোয়ার। তার অর্থ হচ্ছে মানটি আসলে কত হবে 100, কারণ তুমি জানো যান্ত্রিক ত্রুটি হয় যোগ করতে হয়, নাহলে বিয়োগ করতে হয়। তো 0.5 আছে, 120 থেকে একবার 0.5 বিয়োগ করবে 119.5 হবে, আরেকবার 0.5 যোগ করবে 120.5 হবে। তার মানে এই মানটা 119.5 থেকে 120.5-এর মধ্যে হবে। এটা কিন্তু তোমার ব্যবহার করার জন্য বলে নাই, এখানে দেখো বলা আছে যদি লেখা থাকে, এইটাও তোমাকে একটা গাইডলাইন দিয়েছে বোঝার জন্য, বাট এইটি তোমার এখানে মানের ব্যবহার করা যাবে না, কারণ দেখো পরের লাইনটা লেখা আছে এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক। পরে তোমাকে বলেছে তোমার নির্ণীত মান কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল, তোমার নির্ণীত মান কতটুকু এরপরে আপনাকে, আচ্ছা তো তোমার একটু সময় নিচ্ছে আর কি স্যার। আচ্ছা, তা এখানে তোমার নির্ণীত মান কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি আবারও কিন্তু বলেছি তোমাদের এখানে অনেক রকম ভিডিও দেখবা ইউটিউবে আছে, হয়তোবা কারো ভিডিওর সঙ্গে আমার বক্তব্য মিলে যেতে পারে, এর মানে এই নয় উনি আমাকে ফলো করছেন বা আমি ওনাকে ফলো করেছি। যেটা অথেন্টিক মনে হয়েছে আমরা সেই কাজটা কিন্তু এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, যে আমরা কিভাবে সেই ঘটনাটা এখানে বলার যৌক্তিক যেটা মনে হবে সেটা আমরা উপস্থাপন করব। তো এখন এখানে অনেকেই 120 ধরে এই কাজটা করেছে, কিন্তু 120 ধরে কাজটা কিন্তু করা ঠিক না। কারণটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে তোমার যে এইটা একটা রেফারেন্স ভ্যালু দেওয়া আছে, কিন্তু এই ভ্যালু তুমি এখানে কাজ করবে না, তুমি এটাকে ধরে কাজ করবে। এখন দেখো তোমাদের বইয়ে এটা তোমাদের এই অ্যাসাইনমেন্টে উল্লেখ করা ছিল, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করার জন্য 18 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত তোমরা অনুসরণ করবে। তো ওই 27 পৃষ্ঠা যদি অনুসরণ করতে চাও, এই দেখো লেখা আছে যে পরিমাপের ত্রুটি ও নির্ভুলত্ব। দেখো এই পৃষ্ঠাটার মধ্যে কিন্তু আমাদের সেই তথ্য বলে দেয়া আছে যে যান্ত্রিক ত্রুটি আমরা কিভাবে ধরব। তা আমরা যখন যান্ত্রিক ত্রুটি ধরব, সেখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বলা আছে তুমি যে স্কেল দিয়ে তুমি সর্বনিম্ন দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে, তার অর্ধেক পরিমাণ মান হবে তার চূড়ান্ত যান্ত্রিক ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি তুমি এটা বলতে পারো। তো দেখো যে তোমার মিলিমিটার স্কেলে কোনো বস্তুকে মাপো, তাহলে ধরো একটার মান হলো কত 7 মিলিমিটার, তো এটার যান্ত্রিক ত্রুটি কত লিখতে পারো, হয় 7 প্লাস 0.5 মিলিমিটার অথবা 7 মাইনাস 0.5 মিলিমিটার। এই মিলিমিটার যে সবার ক্ষুদ্র ঘর, তাই মিলিমিটার অর্ধেক করবা। আবার যদি কোনো স্কেলে সেন্টিমিটার হয় সর্বনিম্ন মাপ, মানে ওই স্কেল দিয়ে সেন্টিমিটার কম মাপতে পারবা না, তাহলে এটা হবে 0.5 সেন্টিমিটার প্লাস অথবা মাইনাস। আমার এই অ্যাসাইনমেন্টে কিন্তু একটা কথা উল্লেখ করা আছে, আমার এই ফিতারি দিয়ে, যা তোমাকে বলেছিলাম যে এরকম একটা ফিতা, এই ফিতারি দিয়ে কিন্তু আমি 2 সেন্টিমিটার সর্বনিম্ন মাপতে পারবো। তাহলে আমার পরিমাপের ত্রুটি কি হবে, ওই সর্বনিম্ন যতটুকু মাপতে পারি তার অর্ধেক। তার মানে কিন্তু এখানে খেয়াল করে দেখো, এইটাই কিন্তু মজার বিষয়। তাহলে আমরা কিন্তু এখানে যখন তুমি ঘয়ের সমাধান করবা, তখন কিন্তু এটা মনে রাখতে হবে যে আমার এখানে যান্ত্রিক ত্রুটি যে দৈর্ঘ্যের জন্য হয়, তা এটা কত হবে বলো, প্লাস মাইনাস কত 1। এখানে যা আসবে সেই মানের সাথে তুমি প্লাস মাইনাস 1 সেন্টিমিটার তুমি যোগ করবা, নাহলে বিয়োগ করবা, এটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা এখানে যে রেফারেন্সগুলো যদি সেইভাবে করো, আমার দৃষ্টিভঙ্গি থেকে অন্য কারোর দৃষ্টিভঙ্গি অন্যরকম হতে পারে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা সঠিক হবে বলে আমার মনে হয় না। এটা আমার আলোচনা, কারণ তোমার বইয়ে যে রেফারেন্স মান দেওয়া আছে সেখানে ন্যূনতম যে দৈর্ঘ্যটুকু পরিমাপ করা যাবে তার অর্ধেক পরিমাণ মান হবে যান্ত্রিক ত্রুটি। তাহলে আমার এই স্কেলে 2 সেন্টিমিটার ন্যূনতম দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, তাহলে তার অর্ধেক হচ্ছে শুধু 1। এই 1 সেন্টিমিটার প্লাস হবে অথবা কি হবে, মাইনাস হবে। এই কথাটা গুরুত্বপূর্ণ, আর বাকিটা তোমরা নিশ্চিত পারবে। আমার পরবর্তী স্যার চলে আসছেন, আমাদের রফিক স্যার, উনি হয়তো বা এখন স্যার আপনি অ্যাকাউন্টিংয়ের উপর ক্লাস নেবেন, যারা শিক্ষার্থী বন্ধুরা, স্যার আমাকে একটু সুযোগ দিয়েছেন তোমাদের জন্য, তাই আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। আর তোমরা এইটা করতে গিয়ে তোমরা নিজেরা জানো যে কিভাবে এই মানগুলো বের করতে হবে। তা তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যা যা পেলাম এখানে সেই মানগুলো দেখো, আমরা যেটা পেয়েছি আমাদের পরিমাপ করতে গেলে আমাদের 10টা পেপার একসাথে করতে হয়। যদি আমার 10টা পেপার একসাথে করতে হয়, তাহলে আমাদের মোট দৈর্ঘ্য কত হবে, দেখো মোট দৈর্ঘ্য হবে কত, 750 সেন্টিমিটার। তাহলে এটার যদি তোমার যান্ত্রিক ত্রুটি হিসাব করতে চাও, তাহলে কত হবে বলো, 750 প্লাস মাইনাস কত 1 সেন্টিমিটার। আবার যদি মোট প্রস্থ দেখো, আমি সব সংখ্যা বলে দিলাম, মোট প্রস্থ কত দেখো এখানে কত হবে, তাহলে 650 প্লাস মাইনাস কত 1 সেন্টিমিটার।
তার মানে তুমি এইভাবে তোমার যান্ত্রিক ত্রুটি এখানে দেখাবার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। বলা ছিল দিক নির্দেশনা দেওয়ার জন্য, না হলে আমি পুরোটা সলভ করে দিতে পারতাম, কিন্তু সলভ করা যাবে না, সে তোমাকে এতটুকু বললাম। আর আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটির যে নিয়মটা আছে তোমরা জানবা, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপযোগ্য মান ইন্টু 100, এটাতে পার্সেন্ট তোমরা বের করতে পারবে। এবং এই 100% থেকে তোমার যে শতকরা আপেক্ষিক ত্রুটি আছে সেটা বাদ দিলে তোমার নির্ভুলতার মানটা তুমি এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুলের বিশেষ প্রোগ্রাম, অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস। তো সেখান থেকে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে থাকো নিরাপদে থাকো, এবং অবশ্যই যখন যে স্যার যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্টগুলো ক্লাস দেবেন তোমরা অবশ্যই করবে। আমার বিশ্বাস তোমাদের যে সামনে আপকামিং এসএসসি এক্সাম আছে সেখানে তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট হতে পারে তোমার জন্য একটা অন্যতম হাতিয়ার ভালো ফলাফল করবার জন্য। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।